জরুরি পরিস্থিতিতে সুযোগ কাজে লাগিয়ে বিএনপির লোকজন কি করেছে শুনলে অবাক হবেন যে এরা কতটা খারাপ। এদের মন মানসিকতারা, এরা দেশকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করবে না। একদম নিচু শ্রেণীর যারা উবার পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না, বেকার হয়ে গেছেন। কেন? এটাও আসিফ মাহমুদ বলেছেন, নিশ্চয়ই সরকার অনুমতি সাপেক্ষে বড় কোনো কোম্পানি তেল মজুত করছে। এটা হচ্ছে আসল কথা। বিএনপির কোনো কোম্পানি তেল মজুত করছে, বিএনপির পাওয়ার ব্যবহার করে কেউ মুহূর্তের মধ্যে বিলিয়নিয়ার হওয়ার একটা চিন্তা করছে। কারণ এরকম যদি কয়েকদিন তেল মজুত করে রাখতে পারে, তাহলে বিলিয়নিয়ার হওয়া কোনো ব্যাপার না। কোনো বড় তেল কোম্পানি হতে পারে। ব্যক্তিগতভাবে 111 সরকারের সময় যেরকম নেতাদের বাসায় বাসায়, তাদের আস্তানায় আস্তানায় অভিযান চালানো হয়েছে, তারপরে তাদের পুকুরের মধ্যে অস্ত্র পাওয়া গেছে, পুকুরের মধ্যে টিন পাওয়া গেছে, বাসার মধ্যে তেল পাওয়া গেছে, নানান কিছু পাওয়া যেত। 111 সরকার এটা বের করত, রাষ্ট্রীয় টাকা পয়সা এগুলো মেরে খেয়েছে এবং টাকা দিয়ে বালিশ বানিয়েছে, টাকা দিয়ে তোষক বানিয়েছে, খাটের নিচে টাকা, এরকম অনেক, এমনকি সয়াবিন তেল 111 সরকার, নানান সরকার এটা পেয়েছে। তো এই কাজ অনেকে করে। তো এরকম যদি এখন বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে অভিযান চালানো হয়, দেখবেন যে অনেকের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা যাবে। এর মানে এই যে সংকট দেখছেন, এটা হচ্ছে বিএনপি পন্থী ব্যবসায়ীদের সিন্ডিকেটের সংকট এবং বিএনপির লোকজনের সংকট। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সঠিক ব্যবস্থাপনা থাকলে এই মুহূর্তে আমরা যে সংকট দেখছি এটা হওয়ার কথা না, সংকট আরো পরে হওয়ার কথা। দর্শক, মন্ত্রীরা এই ঘটনার সাথে জড়িত, সব রহস্য জানাজানি হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন, খুব সিম্পল হিসাব। এই হিসাব এতদিন আমরা মিলাতে পারিনি, কিন্তু এখন মিলে যাচ্ছে। যেখানে মন্ত্রীরা বারবার বারবার বলছে যে না, জ্বালানি সরবরাহ আছে, জ্বালানির কোনো সংকট নাই, কিন্তু বাস্তবে আমরা দেখি জ্বালানি নাই, জ্বালানির সংকট, তেল পাওয়া যায় না। পেট্রোল পাম্পগুলোতে সাইনবোর্ড টানানো যে ডিজেল, অকটেন, কোনো কিছুই নাই। মানুষ ফিরে যায় এদিক থেকে এদিক, বিশেষ করে যারা উবার পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করে, তারা এদিক ওদিক ছুটছে, তাদের কান্না। কি করবে? কেউ কেউ মোটরসাইকেল বিক্রি করে, সাইকেল চালানোর কথা বলছে। এক ভয়াবহ পরিস্থিতি। এটাকে জরুরি পরিস্থিতি বলা যায়। জরুরি পরিস্থিতি বিবেচনায় তারেক রহমান নিজে জরুরি মিটিংও করেছেন যে জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করা যায়। কিন্তু একটা সিম্পল হিসাব, সরকারের মন্ত্রীরা যা বলছে এটা কি একদম মিথ্যা? না, মিথ্যা না। আসিফ মাহমুদের একটা বক্তব্যে এর জটলা খুলেছে বা রহস্য জানাজানি হয়ে গেছে। এটা অনেকেই জানতেন না, বা আমরাও অনেকে জানতাম না। সরকারের 3 মন্ত্রী যেটা বলেছেন, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান এবং সড়ক পরিবহন মন্ত্রী, তারা বলছেন জ্বালানি আছে, কেন থাকবে না, পর্যাপ্ত মজুদ আছে, কোনো সমস্যা নেই, সব আছে। এখন তারা যা বলছেন, সরকারের তথ্য মতে যে মজুদ আছে ওইটা দেখে বলছেন যে আছে তো, এবং আসলে যে আছে জ্বালানি, তার প্রমাণ আসিফ মাহমুদের একটা বক্তব্য। সাবেক মন্ত্রী আসিফ মাহমুদ কিন্তু সাবেক প্রভাবশালী মন্ত্রী, কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছেন, ওই উপদেষ্টা মন্ত্রী, একই কথা। আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম, সরকারের ক্রয় কমিটিতে ছিলেন। সরকারের একটা ক্রয় কমিটি থাকে, যে কমিটিতে সব মন্ত্রী থাকে না, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকে। আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেশে সাধারণত অন্তত 2 মাসের তেল মজুদ থাকে। সেখানে হরমুজ প্রণালী বন্ধের মাত্র 1 মাসের মাথায় দেশে তেল সংকট হওয়ার কথা না। এর মানে 2 মাসের তেল মজুদ থাকে, যেটা বলে না, যেটা সাপ্লাই দেয় না। কারণ অতি জরুরি প্রয়োজন বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো একটা কিছু ঘটতে পারে, আর দেশ সচল রাখতে হলে জ্বালানি রাখবেই। এ কারণে জনগণকে না বলে হলেও 2 মাসের তেল মজুদ রাখে। তবে বাহ্যিকভাবে আমাদের কাছে যে তথ্য, 2 সপ্তাহের খবর আমরা জানতাম যে 2 সপ্তাহের মজুদ আছে বা থাকে নর্মালি।
কারণ বাংলাদেশে মজুত করার প্রযুক্তিরও যথেষ্ট অভাব আছে, বেশি মজুত রাখা যায় না, ডিপো বেশি একটা নাই, যার ফলে বেশি দিনের মজুত থাকে না। যাই হোক, আমরা 2 সপ্তাহ জানতাম, এখন সেটা 2 মাস বলছেন সাবেক মন্ত্রী। টাইমটা যাই হোক না কেন মজুদ থাকে। আর আপনারা জানেন যে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য নিষিদ্ধ না, এবং হরমুজ প্রণালী বন্ধের আগেই হরমুজ প্রণালী পার হয়ে বেশ কিছু জাহাজ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে, মানে হরমুজ প্রণালী পার হয়ে গেছে এবং তারা নিরাপদে বাংলাদেশে এসেছে। এবং ইরান বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয়নি, অল্প কয়েকটা দেশকে অনুমতি দিয়েছে হরমুজ প্রণালী থেকে জাহাজ চলাচলের, তার মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। তো বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ নয়। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং ইরান বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে আপনাদের কোন কোন জাহাজ আছে, ওখান থেকে শীঘ্র কোনো জাহাজ আসবে কিনা, তালিকা দেন, নিরাপদে হরমুজ প্রণালী তারা পার হয়ে যাবে। এবং বন্ধু রাষ্ট্রের জন্য, যদিও বাংলাদেশ এই নতুন সরকার ইসরায়েল আমেরিকার বলয়ে ঢুকে গেছে, কিন্তু তারপরও বাংলাদেশের ইতিহাস, ইউনুস আমলের যে সম্পর্ক বা বাংলাদেশের জনগণের যে সেন্টিমেন্ট, বাংলাদেশের জনগণের 99% জনগণ ইরানের পক্ষে, এটা হয়তো বা ইরান জানে, যার ফলে জনগণের সমর্থন বিবেচনা হলেও ইরান বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী ওপেন রাখছে। তো সেই জায়গায় তেল সংকটের কোনো প্রশ্নই আসে না। আর সংকট যদি হয় এটা সামনে, মির্জা ফখরুল বলেছেন যেটা, তো সামনে সংকট হবে, তো সামনে সংকট হতে পারে। এখন তো সংকট হওয়ার কোনো যুক্তি নাই, সংকট হওয়ার কথা না, কিন্তু তারপরও এখন অলরেডি ভয়াবহ সংকট। বিএনপি কোনো ভুল না করলেও, জামাত সরকার থাকলেও এখানে সংকট একটা হতো হয়তো, কিন্তু এখন তো সংকট হওয়ার কথা না। তো দর্শক, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বিএনপি তেল চোর, বিএনপি ফুয়েল চোর, জ্বালানি চোর, এবং এটা মেরে খাচ্ছে। তারা এভাবে বাংলাদেশও বিক্রি করে দিতে পারে। দেশে তেল সংকট নিয়ে সরকার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মজুতদারির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। সরকার ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে বলে অভিযোগ করেন তিনি। হ্যাঁ, ইটস ট্রু, আই বিলিভ দ্যাট। অভিযান চালানো হোক পারলে, দেখবেন যে বিএনপির অনেক যৌথ বাহিনী বা সেনাবাহিনী অভিযান চালাক, বিএনপির অনেক লোকজনের বাসা থেকে তেল বের হবে, অথচ রাস্তায় গেলে তেল পাওয়া যায় না। তবে 3 গুণ 4 গুণ দাম বেশি দিলে বিএনপি নেতার কাছে ধর্ণা ধরলে তেল পাওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু যে লোকটা হয়তো বা আমাদের মতো লোক তেল কিনতে পারবে, আমার এক জায়গায় যাওয়া দরকার, আমি 300 টাকার তেল আমি 900 টাকাও কিনতে পারি, কিন্তু যে লোকটা উবার চালায়, পাঠাও চালায়, সে 120 টাকার তেল 122 টাকা কিনলেও তার সমস্যা আছে। এই মানুষগুলো অভিশাপ বিএনপি সরকারের উপর পড়বে। দেশের তেল সংকট নিয়ে সরকার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মজুতদারির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি সরকার ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে বলে অভিযোগ করেন তিনি বলেন, আমি পূর্ববর্তী সরকারের পার্চেসিং কমিটিতে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি দেশে সাধারণত 2 মাসের তেল মজুত থাকে। সে বিবেচনা মাত্র 1 মাসের ব্যবধানে এমন সংকট তৈরি হয় তিনি বিস্ময় প্রকাশ করেন। এর মানে ভিতরের খবর তো আসিফ মাহমুদ জানেন, এখন এগুলো সব জানিয়ে দিচ্ছেন মানুষকে যে কিভাবে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে। ওই সংকটের পিছনে বিএনপি দায়ী। জামাত ইসলামীকে আর কেউ কিছু করতে পারবে না। তারেক রহমান নিজেই জামাত ইসলামীর সুরক্ষা নিশ্চিত করছেন। এটা নতুন বাংলাদেশে আরেক বাস্তবতা। একটু অবাক হচ্ছেন? হ্যাঁ, ইটস ট্রু। তারেক রহমান বিএনপি তার স্বার্থেই করছে, কারণ তারেক রহমান বিএনপি জামাতকে বাদ দিয়ে একা চলতে পারবে না। জামাত বাদ দিয়ে বিএনপি অতীতে অচল ছিল, এখন অচল। জামাতকে ভাগ বাটোয়ারার অংশগ্রহণ দিয়ে, জামাতকে যথাযথ স্টেক দিয়ে, যথাযথ মূল্যায়ন করে তারপরে তারেক রহমানকে রাষ্ট্র চালাতে হবে, নইলে তারেক রহমান এমন বেখাতায় পড়বেন তার রাষ্ট্র ক্ষমতায় টিকবে না। আওয়ামী লীগ যদি ফিরে আসে, তারেক রহমানের প্রধানমন্ত্রী গুলি ছুটে যাবে, যার ফলে আওয়ামী লীগকে আর কোনোদিন বিএনপি জামাত কেউ আসতে দিবে না। এই জন্যে জামাতের সুরক্ষা, জামাত হচ্ছে আওয়ামী লীগের জন্য রেজিস্ট্যান্স। জামাত না থাকলে অটোমেটিক্যালি আওয়ামী লীগ চলে আসবে। এতে পৃথিবীর কোনো শক্তি ফিরাতে পারবে না, এমনকি ইমাম মাহদিও ফিরাতে আসবে না। জামাত না থাকলে আওয়ামী লীগে আসবে, এতে কোনো সন্দেহ নেই। যার ফলে তারেক রহমান নিজেই জামাতের সুরক্ষা দিয়ে, ইতিহাসে জামাতের যথাযথ স্থান দিয়ে, জামাতকে অযাচিতভাবে ইরিটেট না করে তারেক রহমান নিজেই জামাতকে সুরক্ষিত করবেন।
এবং এতে বিএনপির কিছু দুর্বিসন্ধিও আছে। বিএনপির কেউ কেউ চিন্তা করছেন তারা বারবার ক্ষমতায় আসবে, তারা 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। অনেকে মনে করছেন যে নরেন্দ্র মোদীর মতো বারবার ক্ষমতায় আসবেন, সুষ্ঠু ভোটেই বারবার ক্ষমতায় আসবেন। আর এই যে চিন্তা, এটাও যদি বাস্তবায়ন করে, আসলে সুষ্ঠু ভোটেই যদি বারবার ক্ষমতায় আসতে হয়, তাহলে জামাত ইজ সেফার দেন আওয়ামী লীগ, এটা তারেক রহমান নিজেও মনে করছেন। যার ফলে জামাতকে রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জামাত দুর্বল হলে সেখানে সেই স্থানটা আওয়ামী লীগ দখল করতে পারে। আর জামাত সৎ, কোঅপারেটিভ, এটা অন্য কোনো দল জামাতের মতো এত সৎ, এত নিরীহ, এত কোঅপারেটিভ না। তারেক রহমান এর জন্য খুব কমফোর্ট জোনে আছেন, যার ফলে জামাতের সুরক্ষা নিশ্চিত করছেন। দর্শক, স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাণী দিয়েছেন, সেখানে তিনি বলছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেখেন, এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা বিরোধী বলে জামাতকে কোনো কটাক্ষ করা হয়নি, চারদিকে কোনো টু শব্দ নাই। বরং তারেক রহমান, জামাত এরা মিলেমিশে স্মৃতিসৌধে যাচ্ছেন, ফুল দিচ্ছেন, স্মরণ করছেন, অসাধারণ। তো দর্শক, এতে তারেক রহমান যেটা বলছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে সবাই বলতে বিএনপির পর সবার আগে মিন করেছেন জামাত ইসলামীকে। অতএব জামাতকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায়, জামাতকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় এবং দেশ গড়তে চায়। এখন যার ফলে জামাত স্বাধীনতা বিরোধী, তাদেরকে ডিহিউম্যানাইজ করো, তাদেরকে আউস্ট করো, তাদেরকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করো, তাদেরকে সব সময় ট্যাগিং এর উপর রাখো, না, এইসব কথাবার্তা বা এইসব কাজ বিএনপি করবে না। নির্বাচনের প্রচারণার সময় এটা করেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা করবে না। দলীয়ভাবে টুকটাক খোঁচা ওটা জামাতও বিএনপিকে দিবে, বিএনপিতেও তো রাজাকার আছে, জামাতকেও দিবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র জামাতকে স্বাধীনতা বিরোধী হিসেবে ট্রিট এক বিন্দু পরিমাণও করবে না। এই সুরক্ষা নিশ্চিত করছে তারেক রহমান, এবং এই ঐক্যের ডাকের মধ্যে এই সুরক্ষার নিশ্চয়তা এখানে আছে। দর্শক, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে শেখ হাসিনা হলে বা তারেক রহমানের মধ্যে যদি ওই জামাতকে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করার কোনো ইচ্ছা থাকতো, তাহলে বলতেন যে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সেই করতে হবে। এইসব গাল গল্প কিন্তু তারেক রহমান মারেননি। তিনি বলছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেখেন, স্বাধীনতার লক্ষ্য এগুলো নিয়ে কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার নামে কোনো বিভাজনমূলক কথা কোনো বলেননি। স্বাধীনতার লক্ষ্য অর্জন করার কথা বলছেন, কিন্তু লক্ষ্য অর্জন করতে কারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদেরকে ধরো, তাদেরকে আইডেন্টিফাই করো, তারা দেশের শত্রু, এইসব কান্নাকাটি কিন্তু করেননি। কারণ স্বাধীনতা বিরোধিতা রাজনৈতিকভাবে যে কেউ করতেই পারে, আর যারা করেছিল তারা এখন কেউই নাই, এখন নতুন প্রজন্ম। অতএব তারেক রহমানের এই বাণী, এটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের পাথেয় হতে পারে। যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো নেতিবাচক চর্চার কোনো আলামত দেখিনি, যদিও এটা বিএনপির পক্ষে সম্ভব নয়, কারণ বিএনপিরও যে দুর্বলতা, জামাতেরও সেই দুর্বলতা। তারপরে বিএনপি কিছুটা হলো এখানে স্ট্যান্ড পয়েন্ট আছে, কারণ স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা, এটা নিয়ে চাইলে বিএনপি অনেক রাজনীতি করতে পারে। যেমন তারেক রহমান চাইলে তার বক্তব্যের শুরুতে সারাক্ষণ জিয়াউর রহমান জিকির করতে পারে, স্বাধীনতার ঘোষক জিকির করতে পারে। খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বানিয়ে, তিনি নিজেকে প্রথম শিশু মুক্তিযোদ্ধা বানিয়ে অনেক জিকির করতে পারেন, কিন্তু এগুলো কিন্তু তারেক রহমান করেন না। তার শ্বশুরকে গ্লোরিফাই করতে পারেন, এগুলো করেন না। যার ফলে এটা স্পষ্ট যে দেশকে এগিয়ে নিতে চান ও বিভাজন তিনি চান না।